হ্যাঁ মা, ডাকছিল তোমায়। ওকে তুই যা, আমি আসছি। যাচ্ছি, তবে কিছু তো একটা গোপন করছো। কিছু গোপন করছি না, তুই যা। মিমিয়া মুখ বাঁকিয়ে চলে যায়। এদিকে মৃন্ময় অদ্রিজার মুখ শক্ত করে চেপে ধরে আছে। অদ্রিজার পরাণ পাখি যেন এখনই উড়ে যায়। অদ্রিজার গোঙানো দেখে মৃন্ময় দ্রুত হাত সরিয়ে নেয়। এদিকে অদ্রিজা প্রাণ ফিরে পেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আপনি আমার মুখে হাত দিলেন কেন? তুমি মিমিয়াকে এইসব কেন বলতে গেলে? কেন বললে কি হবে? আপনি যে আমায় কোল থেকে ফেলে দিয়েছেন, এটা মিমিয়া জানলে কি হবে? পাগল তুমি? খবরদার, মিমিয়া কেন, বাড়ির কারোর সামনে এই কথা ভুলেও বলবে না। কেন বললে কি হবে? আমি এই 2 দিন খেয়াল করেছি আপনি সবার সামনে আমাকে আপনি বলে সম্বোধন করেন। সবার মাঝে থাকলে আমার থেকে দূরে দূরে থাকেন। ব্যাপার কি? কিছু না, আমি যাই। আম্মু কেন ডাকছে শুনে আসি। আগে দেখি কোথায় ব্যথা পেয়েছো। দেখতে হবে না এখন, আগে আপনি যান, আমি একটু শান্তিতে থাকবো। অদ্রিজার কথা শুনে মৃন্ময় ঠোঁট বাঁকিয়ে চলে যায়। কিছুক্ষণ পর রুমে আবারও ফিরে আসে মৃন্ময়। অদ্রিজা বালিশের সাথে হেলান দিয়ে বাম হাতে মোবাইল দেখছে। মৃন্ময় তার দিকে এক পলক তাকিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে চিরুনি নিয়ে অদ্রিজার সামনে দাঁড়ায়। অদ্রিজা মৃন্ময়কে দেখেও চোখ ঘুরিয়ে নেয়। অদ্রিজা, পেছনে ঘুরো। এখন কেন? তোমার চুল উস্কো খুস্কো হয়ে আছে, এসো বেনি করে দিই। লাগবে না, আম্মু করে দেবে আমায়। তোমাকে আমি ঘুরতে বলেছি, ঘুরো। কথায় কথায় এত ধমক দেন কেন? কথা শুনলে আর ধমক দিতে হয় না, এবার ঘুরো প্লিজ। অদ্রিজা ঘুরলে মৃন্ময় যত্ন করে অদ্রিজা চুল আঁচড়ে দেয়, কিন্তু ঝামেলা ঘটে তখন যখন বেনি করতে চায়। কিছুতেই তার বেনি ঠিকঠাকভাবে হচ্ছে না। মৃন্ময়কে বিরক্ত হতে দেখে খিলখিল করে হেসে ওঠে অদ্রিজা। কি ব্যাপার মৃন্ময় মেহরাব, সামান্য একটা বেনুনি করতে পারেন না? লুজার। মৃন্ময় মেহরাব পারে না এমন কোনো কাজ নেই, তুমি শুধু দেখো। মৃন্ময় তার মোবাইলটা নিয়ে ইউটিউব থেকে বেনির ভিডিও ওপেন করে তারপর দেখে দেখে সূক্ষ্মভাবে অদ্রিজার চুল বেঁধে দেয়। কি এবার প্রমাণ পেলে তো মৃন্ময় মেহরাব পারে না এমন কোনো কাজ নেই? অদ্রিজা ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘোরায়। মৃন্ময় এবার শব্দ করে হেসে দেয়। তারপর অদ্রিজার কানের সামনে ফিসফিস করে বলে, আমার উদ্রিজানের জন্য সব করতে পারি, সব। রাত 10টা। মিমিয়া, অদ্রিজা, শামিমা আড্ডা দিচ্ছে। এই সুযোগে মৃন্ময়, রাগিব আর ফাহাদ ছাদে এসে তাদের গুপ্ত মিটিং করছে। বস, কাল সকালে এনএসএ লোক দেশে আসবে। এটার অপেক্ষায় ছিলাম এতদিন আমি। আমার 9 জন লোক এই এনএসের লোকদের হাতে খুন হয়েছে, প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। মৃন্ময়ের কথা শুনে রাগিব চিন্তিত ভঙ্গিতে বলে, কিন্তু তুই কাল বাড়ি থেকে বের হবি কি করে মৃন্ময়? তোর মা আদ্রিজার সুস্থ হওয়ার আগ পর্যন্ত তোকে বাড়ি থেকে বের হতে দিবে না। সেই ব্যবস্থাও করা থাকবে। ফাহাদ হাসপাতালে ইমার্জেন্সি থেকে আমাকে কল দেবে, রোগী এসেছে, আমি সেই সূত্রে বাড়ি থেকে বের হব। কিন্তু তাদের ফ্লাইট ল্যান্ড করবে কাল রাত 11টায়। তুই বুঝতে পারছিস? এত রাতে রোগীর কথা বলেও বাড়ি থেকে তুই বের হতে পারবি না, কারণ তুই চেম্বারে বসে সকালে। উফ শিট। মৃন্ময় বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে নেয়। ফাহাদের দিকে তাকিয়ে বলে, এবারের মিশনটা হ্যান্ডেল করবে ফাহাদ। কি কি বলছেন বস? আমি একা? একা? প্রয়োজনে আগের থেকেও গার্ড বাড়িয়ে নাও। আর একটা কথা, আমি এনএসের কোনো লোক জীবিত দেখতে চাই না, সবটা যেন লাশ পড়ে। যাকে যেভাবে পাবে সমান কাতারে গুলি করে যাবে। ওকে বস। কালকের জন্য তৈরি হও। আমি তাহলে আসি বস। গতকালের মিশনে আমি আমার সবটা দিয়ে কাজ করব। গুড। ফাহাদ চলে যায়। রাগিব ক্ষুব্ধ দৃষ্টিতে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলে, এতটা বোকামি তুমি কি করে করো মৃন্ময়? বুঝতে পারছো ফাহাদকে একা কাজ হ্যান্ডেল করতে দেওয়া মানে অর্ধ কাজ? ফাহাদ ঠিকঠাক ভাবেই সবটা করবে বাবা, তুমি চিন্তা করো না একদম। দুজনের মাঝে কিছুক্ষণ মৌনতা থাকে। নীরবতা ছেদ ঘটিয়ে রাগিব বলে, লতিফা, আমার ফোন করেছে বিকেলে মৃন্ময়। তোমাকে কি বলেছে ওই মহিলা? তুমি নাকি তার বাগান বাড়িতে বিশাল ক্ষতি করেছো, ক্ষতিপূরণ পাঠাতে বলেছে। আর রনির 2 হাত অবস্থা মাত্র অতিরিক্তই খারাপ। তারপরেও আজ সকালে কারা নাকি তাকে অ্যাটাক করে, মারধর করে, বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। লতিফার সন্দেহ তোমার লোক তাকে মেরেছে। হ্যাঁ, আমার নির্দেশেই তাকে মারা হয়েছে। অদ্রিজার গায়ে হাত তুলে সে বড্ড বেশি বাড়াবাড়ি করেছে।
রাগিব কিছুক্ষণ চুপ থাকে, বেশ কয়েকবার পায়চারি করে বলে, আমি অবাক হচ্ছি 5 মিনিটের কথায় সে আরডিজা কেমন আছে, কি করছে, মানে আরডিজার সম্পর্কে কোনো প্রশ্ন করেনি? অদ্রিজার খোঁজ খবর নেয়নি? স্ট্রেঞ্জ। এটা কেমন মা বলতে পারো, নিজের মেয়ের খোঁজ নিচ্ছে না? একই প্রশ্ন আমার নিজেরও। তিনি নিজের মেয়ের প্রতি এতটা উদাসীন কেন? সত্যিটা আমি বের করেই ছাড়বো বাবা। দেখো, কিছু খুঁড়তে গিয়ে সাপ যেন বের না হয়। কেটে যায় 3 দিন। সেদিনের মিশনে ফাহাদ নিজের হাতে সব কাজ কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ করে। এনএসের লোক বিটিতে আসবে বলে এটা ছিল গোপন, কিন্তু মৃন্ময়ের গুপ্তচর ঠিকই খবর পেয়ে যায়। যেহেতু বিষয়টা গোপন ছিল, তাই এনএসের লোক এয়ারপোর্টের বাইরে এসে তেমন কোনো নিরাপত্তা নেয়নি। ফাহাদ সেই সুযোগে এনএসের গাড়ি যখন নিরিবিলি রাস্তায় আসে তখনই বোমা ছুড়ে দেয়। সঙ্গে সঙ্গে বিকট শব্দে উড়ে যায় গাড়ি দুটো। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লোক পরবর্তীতে গেলেও লাশ শনাক্ত করতে ব্যর্থ হয়, কারণ গাড়িসহ সবকটা মানুষ পুড়ে ছাই হয়ে গেছে। দেশের বাইরে থেকে খবরটা পেয়ে এনএসের বুঝতে বাকি নেই কাজটি রাগিব আর মৃন্ময় করিয়েছে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই আড়মোড় কাটিয়ে উঠে বসে অদ্রিজা। মৃন্ময় ভোরবেলায় মর্নিং ওয়াকে গেছে, তাই তার সাথে আর দেখা হয়নি। দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। কিছুক্ষণ পর অদ্রিজা লক্ষ্য করে আজকে সার্ভেন্ট একটু বেশি তাড়াহুড়ো দেখাচ্ছে। কেউ কেউ ঘরের কোনায় কোনায় লাইট সেটিং করছে। শামিমা রান্নাঘরে দাঁড়িয়ে সবাইকে আদেশ করছে কিভাবে কি করতে হবে। মিমিয়া এদিক থেকে সেদিক ছুটছে। অদ্রিজা চারিদিকে ভালো করে পরখ করে শামিমার কাছে যায়। আম্মু, আজ কি কেউ আসবে? বাড়ি সাজাচ্ছ কেন? অদ্রিজার কথায় শামিমা কোনো উত্তর দিলেন না, বরং অদ্রিজাকে আপাদমস্তক দেখে বলে, তুই জামা ছেড়ে একটা শাড়ি পরে আয় দ্রুত। কি? আমি শাড়ি পরতে পারি না। বিয়ের আগে তোকে আমি শিখিয়ে দিয়েছিলাম মা, ভুলে গেলি? মিমিয়া তোকে হেল্প করবে, যা দ্রুত ভালো দেখে একটা শাড়ি পরে আয়। অদ্রিজা ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে। শামিমা মিমিয়াকে ডেকে দ্রুত অদ্রিজাকে নিয়ে যেতে বলে। কোনো উপায় না পেয়ে অদ্রিজা মিমিয়াকে নিয়ে উপরে যায়। মিমিয়া, আমার শাড়ি সিলেক্ট করে দাও। মায়ের আজ কি হয়েছে বলো তো? কেন তুমি জানো না? আজকে আমরা সবাই মিলে আনন্দ করব। বিয়েটা তো হয়েছে হুট করে, কোনো অনুষ্ঠান হয়নি, আমাদের কোনো ফ্যামিলিতে ফটো তোলা হয়নি। তাই মা চেয়েছে সবাই মিলে একসাথে আজ পুরো দিনটা আনন্দ করব। ও আচ্ছা, তাহলে তো আজ বেশ মজা হবে। তা হবে। কই, আমার শাড়ি সিলেক্ট করে দাও তুমি। অদ্রিজার কথা শুনে মিমিয়া মুখ বাঁকায়, চোখ ছোট ছোট করে বলে, সেই সুযোগ কি আমাকে তোমার বর দিয়েছে? মানে? তোমার বর সবার জন্য ম্যাচিং ম্যাচিং ড্রেস শপিং করেছে অনলাইনে। সকালে ডেলিভারি বয় এসে দিয়ে গেল। ভাইয়া ছিল না, তাই আমি তোমার রুমেই রেখে গেছি। ও, কিন্তু কোথায় সেটা? মিমিয়া কাভার থেকে অদ্রিজার শাড়ির প্যাকেটটা নিয়ে তার হাতে ধরিয়ে দেয়। অদ্রিজার শাড়িটা দেখে ভ্রু কুচকে ফেলে, মনে মনে বলে, গুন্ডার চয়েস তো হ্যাপি সুন্দর। গাঢ় বেগুনি রঙের কাজ করা শাড়ি, তার সাথে ম্যাচিং করে মৃন্ময়ের পাঞ্জাবি। অদ্রিজাকে ফিটফাট ভাবে শাড়ি পরতে সাহায্য করে মিমিয়া দীর্ঘশ্বাস ছাড়ে। আমি গেলাম ভাবি, তুমি তৈরি হয়ে নিচে আসো। অদ্রিজা হালকা সেজে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। দরজার কাছে গেলেই অজ্ঞাত ব্যক্তির সাথে ধাক্কা লেগে টাল সামলাতে না পেরে ছিটকে মেঝেতে পড়ে যায়। দরজার পাশে লোহার ফুলদানি সহ পড়ায় বিকট শব্দ করে উঠে মৃন্ময়ের রুমের আশেপাশে। মোবাইলে কথা বলতে বলতে মৃন্ময় সিঁড়ি দিয়ে উঠছিল। হঠাৎ নিজের রুম থেকে শব্দ পাওয়ায় দ্রুত দৌড়ে আসে, কিন্তু নিজের রুমের সামনে এসে ধপ করে মৃন্ময়ের মাথায় রাগ চেপে বসে। অদ্রিজা মেঝেতে পায়ে হাত দিয়ে বসে আছে। তার সামনে একজন ছেলে সার্ভেন্ট হাঁটু মুড়ে কিছু একটা বলতে চাইছে। কি হচ্ছে এখানে? মৃন্ময়ের ধমকে সুরে কথা শুনে সার্ভেন্ট এবং অদ্রিজা দুজনেই কেঁপে ওঠে। স্যার, ম্যাম আমার সাথে ধাক্কা লাগে পড়ে গেছে। আমাকে বড় ম্যাম পাঠিয়েছিল আপনাদের রুমের লাইটিং ডেকোরেশনটা করতে। ম্যাম বলেছে এই রুমে কেউ থাকার কথা নয়, তাই এসেছিলাম। কিন্তু সার্ভেন্টকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মৃন্ময় হাত দিয়ে ইশারা করে চলে যেতে। সার্ভেন্ট দ্রুত সেখান থেকে চলে যায়। মৃন্ময়ের রাগান্বিত চুল্লির ন্যায় মুখটি দেখে অদ্রিজা তার দৃষ্টি সরিয়ে নেয়। হাঁটু মুড়ে মৃন্ময় অদ্রিজাকে দাঁড় করায়, অন্য হাত দিয়ে ধাক্কা দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। দেয়ালের সাথে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে অদ্রিজা, তার সামনে চশমা খুলে দাঁড়িয়ে আছে মৃন্ময়। মৃন্ময়ের চোখে মুখে যেন আগ্নেয়গিরির আভা ছড়িয়ে আছে। অদ্রিজা কয়েকবার ঢোক গিলে সরে যেতে নেয়। তখনই মৃন্ময় অস্বাভাবিকভাবে অদ্রিজার কোমর জড়িয়ে ধরে। ভয়ে অদ্রিজা চমকে তাকায় মৃন্ময়ের দিকে। মৃন্ময় সেদিকে তোয়াক্কা না করে অদ্রিজার কপালে কপাল ঠেকিয়ে রাগে ফোপাতে থাকে। অদ্রিজা বুঝতে পারে কোনো কারণে মৃন্ময় রেগে গেছে, কিন্তু কেন? সার্ভেন্ট তাকে ফেলে দেওয়ায়? উল্টাপাল্টা কিছু করে বসবে না তো আবার?
অদ্রিজা ছিটকে দূরে সরে যেতে নেয়, তখনই আবারও মৃন্ময় অস্বাভাবিকভাবে অদ্রিজার পেট খামচে ধরে। মৃন্ময়ের ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে সে, নিজেকে ছাড়াতে আর ছুটাছুটি না করে স্থির হয়ে যায়। মৃন্ময় কিছুক্ষণ অদ্রিজার কপালে নিজের কপাল ঘষে, শেষ পর্যন্ত আলতো করে অদ্রিজার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। অদ্রিজা পুরোটা সময় চোখ বন্ধ করে রেখেছিল, কিন্তু হুট করে মৃন্ময় তাকে ছেড়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। ঝিরঝিরি পানির নিচে দাঁড়িয়ে মৃন্ময় তার রাগ নিয়ন্ত্রণ করছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে সেই মুহূর্তের কথা। দেয়ালের সাথে দুই হাত ঠেকিয়ে রাগে দাঁতে দাঁত চেপে মৃন্ময় বলে, রেহাই পাবে না কেউ, পাবে না। যারা অদ্রিজানকে একটু হলেও কষ্ট দেবে তারা কেউ রেহাই পাবে না। আই উইল কিল দেম। কথাটা বলে বিকট শব্দে হাসতে থাকে মৃন্ময়। মেহেরাব বাড়ির সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসেছে কিছুক্ষণ আগে। সবার মাঝে কথার গুঞ্জন থাকলেও মৃন্ময় একদম চুপচাপ গম্ভীর হয়ে আছে। অদ্রিজা তার পাশেই বসে তাকে কয়েকবার আর চোখে পরখ করে। ভয়ে অদ্রিজার ভেতরটা একদম আষাঢ়ের মেঘের মতো ঘন হয়ে এসেছে। মৃন্ময় যদি সার্ভেন্টটাকে কোনো কঠিন শাস্তি দেয়, বেচারা সার্ভেন্টটার কোনো দোষ নেই। এদিকে তার নিজের হাতের ব্যথা হুট করেই বেড়ে গেছে। সার্ভেন্টের সাথে ধাক্কা লেগে পড়ার সময় লোহার বড় ফুলদানিটা অদ্রিজার ডান হাতে পড়ে। সেই হাতের ক্ষতটা এতদিনে শুকিয়ে গেলেও আজ আবার আঘাত লাগায় কেমন যেন টনটন করছে। হাতে ব্যথা থাকাকালীন মৃন্ময় শামীমা সবসময় খাইয়ে দিয়েছিল, কিন্তু এখন কে খাওয়াবে? প্রচণ্ড ব্যথার কারণে চামচ তুলে মুখের সামনে আনাও বড় দায়। তাই চুপচাপ প্লেটের উপর চামচ চালানো ছাড়া আর কাজ নেই। মৃন্ময় অদ্রিজার পাশেই চুপচাপ খেয়ে যাচ্ছে, কিন্তু এতক্ষণে অদ্রিজার দিকে একবারও তাকায়নি। অদ্রিজাকে অন্যমনা দেখে তার পাশেই রাগীব বলে ওঠে, কিরে মা, তুই এখনো একটু দানা পানিও মুখে তুলিসনি? খাওয়া দাওয়াটা শেষ কর দ্রুত। না বাবা, আজ আমার খেতে ইচ্ছে করছে না। তা বললে তো হবে না, তোর মা সব নিজের হাতে রান্না করেছে। নে, আমি খাইয়ে দিচ্ছি। এতদিন সবার হাতে খেয়েছিস, এবার আমার হাতে খাবি। রাগীবের কথা শুনেই খুশিতে গদগদ হয়ে যায় অদ্রিজা। এতক্ষণ তার ভীষণ খিদে ছিল, কিন্তু কিছুতেই খাওয়া মুখে তুলতে পারেনি। এবার রাগীব যেন তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। রাগীব বেশ যত্ন সহকারে অদ্রিজার মুখে খাবার তুলে দিচ্ছে। অদ্রিজাও তৃপ্তি সহকারে খাবারটা শেষ করছে। কিছুক্ষণ পর শামীমা মৃন্ময়কে উদ্দেশ্য করে বলে, মৃন্ময়, লতিফার সাথে বিয়ের সময় তোর কি কথা হয়েছে আমার জানা নেই। গত 2 দিন থেকে আমি লতিফাকে ফোনে এতবার ট্রাই করেছি যোগাযোগ করার জন্য, কিন্তু ফোন বন্ধ। তুই কি কিছু জানিস এ বিষয়ে? আমি জানি না মা, আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। হয়তো তিনি আবারও ইন্ডিয়া গেছে। শামীমা ভ্রু কুঁচকে অদ্রিজার দিকে তাকায়। কি অদ্রিজা, তোর সাথে কোনো যোগাযোগ হয়নি? না আম্মু। অদ্রিজার উত্তর শুনে হতাশ ভঙ্গিতে শ্বাস ছাড়ে শামীমা। এর মধ্যে মৃন্ময়, রাগীব আর ফাহাদের চোখাচোখি। চোখ এড়ায়নি অদ্রিজার। খাওয়া শেষ করে দ্রুত অদ্রিজা রুমে আসে। প্রত্যেকটা ড্রয়ার, ড্রেসিং টেবিলের সামনে ওষুধ আর মলমের বাক্স খুঁজতে থাকে, কিন্তু ফলাফল শূন্য। এদিকে হাতের ব্যথাটা মারাত্মকভাবে বেড়েছে। হাতের উল্টো পিঠের রগটা যেন কেউ টেনে ছিঁড়ে ফেলছে। অসহ্য টনটন ব্যথায় অদ্রিজার চোখে পানি এসে যায়। একদিক দিয়ে বড্ড খারাপ লাগছে। স্বামী আজ সারাদিন আনন্দ করবে বলে কত আয়োজন করলো, কিন্তু অদ্রিজার হাতের ব্যথায় সে কি আনন্দে মশগুল থাকতে পারবে? মৃন্ময়ের হঠাৎ কি হলো, তার কোনো খোঁজ নেই কেন? চোখে আসা পানি ঘাড় কাত করে মুছে বারান্দার দিকে পা বাড়ায় অদ্রিজা। তখনই বিকট শব্দে রুমের দরজা বন্ধ হওয়ার আওয়াজ পেয়ে ঘুরে তাকায়। মৃন্ময় দাঁড়িয়ে আছে। তাকে দেখে বোঝাই যাচ্ছে তার রাগ এখনো কমেনি। হাতে একটা প্যাকেট। অদ্রিজা সেদিকে তোয়াক্কা না করে আবারও বারান্দার দিকে পা বাড়ায়। তৎক্ষণাৎ কানে আসে বিকট গর্জনে মৃন্ময়ের বলা কথা, ওয়াশরুম থেকে আমি রুমে এসে যেন দেখি বিছানায় বসে আছে, তা না হলে পরিণাম ভয়ঙ্কর হবে। অদ্রিজা দ্রুত ঘাড় বাঁকিয়ে মৃন্ময়ের দিকে তাকায়। মৃন্ময় ওয়াশরুমে ঢুকে আবারও বিকট শব্দে দরজা বন্ধ করে দেয়। অদ্রিজার কলিজার পানি যেন এক মুহূর্তে শুকিয়ে গেছে। এই লোকটা এমন কেন? অদ্রিজা দ্রুত বিছানায় চুপচাপ বসে পড়ে। কয়েক মিনিট পর মৃন্ময় রুমে আসে। অদ্রিজার পাশে বসে তার ডান হাতটা টেনে নেয়। সেই প্যাকেট থেকে মলম বের করে অদ্রিজার হাতে লাগিয়ে দেয়। ওষুধ ভেঙে পানির গ্লাস সহ অদ্রিজার সামনে ধরে। অদ্রিজা কোনো কথা না বলে ওষুধটা খেয়ে নেয়। এবার অদ্রিজাকে অবাক করে দিয়ে মৃন্ময় প্যাকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে, তার সাথে পানীয় মেডিসিন। অদ্রিজা ইঞ্জেকশনটার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। মৃন্ময় অদ্রিজার ভীতিকর চাহনি দেখে তার রাগ নিমিষেই হাওয়া হয়ে যায়। বাঁকা হাসি দিয়ে অদ্রিজাকে বলে, এই ইঞ্জেকশনটা নিলে ব্যথা কিছুটা পর গায়েব হয়ে যাবে, দেখি হাতটা দাও। অদ্রিজা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে। কি এই ইনজেকশন? হ্যাঁ, কি সমস্যা? আমি দিব না, আমার ভয় লাগে। ভয়? পাগল তুমি? এই সামান্য ইঞ্জেকশনকে ভয় পাও?
দেখুন আমি দিব না বলছি, দিব না। আমার হাত একদম সুস্থ। আমি যখন দেবো বলেছি তখন দেবই। মৃন্ময়ের জেদ সম্পর্কে অদ্রিজার ভালো ধারণা আছে, তাই দ্রুত ছুটে রুম থেকে পালিয়ে যেতে নেয়। তখনই খপ করে তার হাত ধরে ফেলে মৃন্ময়। পালাচ্ছ কেন? পালিয়ে লাভ নেই। ইঞ্জেকশন তোমায় আমি দিয়েই ছাড়বো। এ এ না, আমি দিব না। আপনার কি একটু মায়া দয়া নেই? আমার হাতে এই সুচালো সিরিজটা ঢুকিয়ে দেবেন। ডাক্তারদের এইসব ক্ষেত্রে মায়া দয়া নেই। এটা তো সামান্য ইঞ্জেকশন। এর থেকেও বড় বড় অপারেশন যখন চামড়া মাংস কাটতে হয় তখন ডাক্তাররা ঠান্ডা মাথায় সার্জারি করে, আর এটা তো একটা ইঞ্জেকশন। ধুর, এজন্যই ডাক্তারদের বিয়ে করতে নাকচ করেছি। এদের মায়া দয়া নেই। ও আচ্ছা, তাই নাকি? এখন সেই ডাক্তারকেই বিয়ে করতে হলো তোমায়? যেন তেন ডাক্তার নয়, একজন সাইকিয়াট্রিস্ট। তোমার মতো মেয়েকে সোজা করতে আমাকেই প্রয়োজন। ও ডাক্তার সাহেব, আমাকে ছেড়ে দিন প্লিজ। আর জীবনে আপনার কথার অবাধ্য হব না। পাগলামি একদম করবে না অদ্রিজা, হাতে সময় কম। আমি ঠিক আছি, প্লিজ ইনজেকশনের প্রয়োজন নেই। মৃন্ময় এবার শান্ত দৃষ্টিতে অদ্রিজার দিকে তাকায়, তাকে হ্যাঁচকা টান দিয়ে দ্রুত সোফায় বসায়। অদ্রিজা উঠে যেতে নিলে ঘর কাঁপিয়ে একটা ধমক দেয় মৃন্ময়। মৃন্ময়ের ধমকে কেঁপে ওঠে অদ্রিজা, সঙ্গে সঙ্গে মরা কান্না জুড়ে দেয়। মৃন্ময় সেদিকে তোয়াক্কা না করে দ্রুত ইঞ্জেকশন পুশ করে দেয়। অসভ্য ইতর আমার হাতটা শেষ করে দিল। কিছুক্ষণ পর দেখবে আমায় ধন্যবাদ দিতে চলে আসবে। এবার সারাদিন নিশ্চিন্তে থাকবে, কোনো ব্যথা করবে না। জীবনেও না। আমি জানতাম খুনিদের দিলে কোনো মায়া মহব্বত নেই। বারণ করা সত্ত্বেও ইনজেকশনটা দিলেন। মৃন্ময় অদ্রিজার হাত টেনে আলতো করে চুমু খায়। এই খুনির মনেই তোমার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা জমা অদ্রিজান। এখন চুপচাপ রেস্ট নাও। রাতে মেহেরাব বাড়িতে জমকালো আয়োজন। ছাদে বিভিন্ন ধরনের লাইটিং সেট করা ছোট্ট একটা স্টেজ সাজানো হয়েছে। সেখানে বসে আছে অদ্রিজা আর মৃন্ময়। শামীমার পছন্দ অনুযায়ী অদ্রিজা আর শামীমার ম্যাচিং শাড়ি নির্বাচন করা হয়েছে। তার সাথে মৃন্ময়ের বাবার মৃন্ময়ের ম্যাচিং করা স্যুট। একের পর এক তাদের যুগলবন্দি ছবি তুলছে ফাহাদ। জামদানি শাড়ির সাথে হালকা সাজে অদ্রিজাকে অপসরি থেকেও কম লাগছে না। মৃন্ময় আর চোখে অদ্রিজাকে দেখছে, তখনই শামীমা মৃন্ময়ের সামনে এসে বলেন, ধর বৌমাকে এই রিংটা পরিয়ে দে। অদ্রিজাকে উদ্দেশ্য করে, ওনাকে কি মৃন্ময়, সে তোমার স্ত্রী, তুমি করে সম্বোধন করবে তাকে। 1 সপ্তাহ হতে চলো বিয়ে হয়েছে, এখনো তুমি উনি উনি করে সম্বোধন করো। এই যুগের ছেল হয়ে এত ঢ্যাঁড়স কেন তুমি? শামীমার ধমকের সুরে কথা শুনে মৃন্ময় মাথা নিচু করে নেয়। এদিকে অদ্রিজা আর ফাহাদ ঠোঁট টিপে হাসছে। ফাহাদ হাসতে হাসতে মনে মনে বলে, আমার বসকে আপনি চিনেন না ম্যাম? স্যার যে বুদ্ধিমান শেয়াল, আপনাদের সামনে বদ্ধ সেজে আড়ালে তিনি অদ্রিজান অদ্রিজান বলে গলা ফাটায়। তার খোঁজ কি আপনারা রাখেন? ফাহাদকে ভ্যাবলার মতো হাসতে দেখে মৃন্ময় চোখ রাঙায়। সঙ্গে সঙ্গে ফাহাদ চুপ হয়ে যায়। মৃন্ময় তার মায়ের হাত থেকে রিংটা নিয়ে অদ্রিজার হাতে পরিয়ে দেয়। অবিলম্বে অদ্রিজা মিষ্টি করে হাসে। গান বাজনায় আনন্দে রাত পার হয়ে যায়। মধ্যরাতে অদ্রিজা গভীর ঘুমে আচ্ছন্ন। মৃন্ময় অদ্রিজার মুখের উপর ঝুঁকে তাকিয়ে আছে। কতদিনে তৃষ্ণার্ত চোখ দুটো দিয়ে মৃন্ময় তৃষ্ণা নিবারণ করছে। অদ্রিজার ডান হাতটা মৃন্ময় তার নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। বেশ কয়েকবার মুঠোয় বন্দি হাতটা নিয়ে চুমু খায়। কিছুক্ষণ পর হাতটা মৃন্ময়ের গালের সাথে ঠেকিয়ে ফিসফিস করে বলে, কেউ ছাড় পাবে না অদ্রিজান, কেউ না। যারা তোমায় কষ্ট দেবে প্রত্যেককে শাস্তি পেতে হবে। কিঞ্চিত সময় পার করে মৃন্ময়ের ফোন বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দ্রুত মৃন্ময় বারান্দায় চলে যায়। হ্যাঁ বল। স্যার, আপনার কথা মতো অ্যাক্সিডেন্ট করিয়েছি। বেশ কয়েক মাস হসপিটালে থাকতে হবে আমার মনে হয়, তবে জানে মারেনি। গুড। রাতের মেঘমুক্ত আকাশের দিকে তাকিয়ে মৃন্ময় নিঃশব্দে হাসতে থাকে। ওই সার্ভেন্ট ভালো শাস্তি পেয়েছে অদ্রিজান। অ্যাটলিস্ট ওর এই শাস্তি পাওয়ার কথা ছিল। পরের দিন সকালে ব্রেকফাস্ট খাওয়ার টেবিলে বসে চুপচাপ খাচ্ছে সবাই। তখনই অন্য একজন সার্ভেন্ট এসে রাগিবকে বলে, বড় স্যার, আমাদের সাথে কাজ করে রহিম, তাকে তো আপনি ভালো করেই চিনেন। হ্যাঁ, কি হয়েছে? কাল বাড়ি যাওয়ার পথে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ট্রাক এসে চাপা দেয়, গুরুতরভাবেই আহত হয়েছে। কথাটা শুনে সবার কানে যেন বাজ পড়ে। সবার মাঝে চাপা আর্তনাদ লক্ষ্য করা যায়। সবচেয়ে বেশি ভয়ে গুটিয়ে গেছে অদ্রিজা। মৃন্ময়ের দিকে আর চোখে তাকিয়ে লক্ষ্য করে মৃন্ময় নিজেও কেমন অবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে।
রাগিব কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ বিষয়টা তার অজানা। তিনি জানে না এই অ্যাক্সিডেন্টটা মৃন্ময় নিজে করিয়েছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগিব বলে, ছেলেটাকে আমাদের হসপিটালে অ্যাডমিট করাও, আর সব খরচের দায়িত্ব আমরাই নেব। ঠিক আছে স্যার। খাওয়া শেষে সবাই যে যার মতো করে উঠে যায়। মৃন্ময় হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হচ্ছে আয়নার সামনে। তখনই হুড়মুড় করে রুমে ঢুকে অদ্রিজা। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। একটু আগে কান্নার ফলে চোখ দুটো ফুলে টকটকে লাল হয়ে আছে। হুট করে সে মৃন্ময়ের শার্টের কলার টেনে ধরে আর রাগে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, এত খারাপ কেন আপনি? এতটা খারাপ কেন? আপনি ওই সার্ভেন্টকে কেন এমন শাস্তি দিলেন? কাল তো দোষ আমারও ছিল। যদি আমি দেখে শুনে রুমের বাইরে যেতাম তাহলে এমনটা হতো না। কেন শাস্তি দিলেন আপনি? মৃন্ময় চুপচাপ চোখ ছোট করে অদ্রিজার দিকে তাকিয়ে আছে। আমি শিওর এই কাজটা আপনি করেছেন। এর আগেও আমাকে যারা আঘাত দিয়েছে প্রত্যেককে আপনি শাস্তি দিয়েছেন। যাকে শাস্তি বলা চলেন, আপনি জঘন্য অপরাধ করেছেন। এই প্রথম অদ্রিজা নিজে থেকে মৃন্ময়ের এত কাছে এসেছে। তাই অদ্রিজার অভিযোগ অনুযোগে মৃন্ময়ের কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক হাতে অদ্রিজার কোমর এবং অন্য হাতে অদ্রিজার পেছনের চুলে হাত আঁকড়ে ধরে। অবিলম্বে অদ্রিজা নড়ে চড়ে ওঠে, কিন্তু মৃন্ময় তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আপনি এমন কেন করছেন? মানুষ মাত্র ভুল, তাই বলে এমন নৃশংসভাবে শাস্তি দেবেন? অদ্রিজার কথার প্রত্যুত্তরে মৃন্ময় তার চোখের দিকে তাকিয়ে বলে, তোমাকে যারা আঘাত দেবে তারা সবাই শাস্তি পাবে অদ্রিজান। কাল যখন আমায় ইঞ্জেকশন দিয়ে আঘাত দিলেন, এবার কি আপনি আপনাকে শাস্তি দেবেন নাকি দিয়েছেন? আমি কেন শাস্তি পাবো? আমি তো তোমার বিষ খরণ করেছি মাত্র অদ্রিজান। কিন্তু যে তোমার হাতে বিষ দিয়েছে তাকে আমি নিজের হাতে বিষাক্ত শাস্তি দিয়েছি। এক কথায় বিষে বিষে বিষক্ষয়। তোমায় যারা বিষাক্ত আঘাত দেবে তাদেরকে আমি বিষাক্ত আঘাত দিয়ে আমার মনের জ্বালা মিটিয়ে নেব অদ্রিজান। এবার আসি, ভালো থাকবে, নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ। মৃন্ময় অদ্রিজাকে ছেড়ে চশমাটা চোখে দিয়ে চলে যায়। এদিকে অদ্রিজা দমিত হয়ে ফ্লোরে বসে যায়। কি বলছে মৃন্ময়? সবাইকে জানানো হয়েছে আপেল কাটতে গিয়ে অদ্রিজার হাত কেটেছে। এদিকে মৃন্ময় বলছে যে অদ্রিজার হাত কেটেছে তাকে নিজের হাতে শাস্তি দিয়েছে মৃন্ময়। তার মানে রনিকে শাস্তি দিয়েছে মৃন্ময়। আর এই বিয়ে ঘিরে আছে অজানার রহস্য। কিন্তু সবটাই অদ্রিজার অজানা। তার মা কি করে রনিকে ছেড়ে মৃন্ময়ের সাথে বিয়ে দিতে রাজি হলো? মা নিশ্চয়ই জানে না মৃন্ময়ের কালোবাজারি ব্যবসার কথা। মৃন্ময় একটা খুনি, সেটাও জানে না। জানলে নিশ্চয়ই তাকে এমন ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে রাজি হতো না। ওড়নাটা মুখে চেপে অদ্রিজা শব্দ করে ডুকরে কেঁদে দেয়। নিজেকে নিজেই গলা ফাটিয়ে বারবার ধিক্কার দিয়ে বলে, তার ভাগ্য এত খারাপ কেন? রনি যে জীবনসঙ্গী হওয়ার কথা ছিল সে সবার জন্য মধু, কিন্তু আমার জন্য বিষ। আর যে আমার জীবনসঙ্গী হলো সে আমার জন্য মধু, বাকিদের জন্য বিষ। আর যাই হোক, একজন খুনির সাথে সংসার বাঁধা অদ্রিজার জন্য সহজ কথা নয়। দু চোখের জল মুছে আয়নায় নিজের দিকে নিজে তাকিয়ে প্রতিজ্ঞা করে, মৃন্ময় মেহরাবকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো আমি। ভালোবাসা আর যত্নে নাকি মরুভূমিতে ফুল ফোটানো যায়? তাহলে আমি এই মৃন্ময় মেহরাবকে স্বাভাবিক করতে পারবো তো? যে এই অদ্রিজা বলতেই দুর্বল। চোখের পানি নাকের পানি সব এক করে অদ্রিজা মিমিয়ার রুমের দিকে পা বাড়ায়। ইদানিং মিমিয়ার সাথে তার ভীষণ সখ্যতা জমেছে। ননদ ভাবির হাসি তামাশায় দিন কাটে। মিমিয়া তার মনের মতো বন্ধু পেয়ে ভীষণ আনন্দিত। তাদের সাথে মাঝে মাঝে আড্ডা জমান শামিমা। অদ্রিজা ওড়না দিয়ে চোখের পানি মুছে ধপ করে মিমিয়ার পাশে বসে। ভাবি গো, কাঁদছো কেন তুমি? আমার ভাল লাগছে না তোমার এই তেরা ভাইয়ের সাথে থাকতে। আমি আজ থেকে তোমার সাথেই থাকবো। সে কি কথা ভাবি? ভাইয়া আর তোমার বিয়ে হয়েছে, তুমি ভাইয়ার রুমে থাকবে? ধুর, আমি তোমার ভাইয়ার রুমে কিছুতেই থাকবো না। তোমরা ওই মৃন্ময় মেহরাবকে সোজা সরল লাজুক ভাবো, তাই না? তোমার ভাই যে কি পরিমাণের অসভ্য তা আমি ভালো করেই জানি। অদ্রিজার নাক টেনে কথা শুনে মিমিয়া মিটিমিটি হাসছে। সব বাদ, তোমার ভাই যে একটা খুনি এই কথাটা কেউ বিশ্বাস করতেই চাইছে না। সময় থাকতে তোমার ভাইকে এসব গুন্ডামি থেকে বের করে আনো, না হলে ভবিষ্যতে পস্তাবে। অদ্রিজার কথা শুনে মিমিয়া তার মাথায় হাত বুলিয়ে দেয়। আফসোসের সুরে মনে মনে বলে, ইস ভাবি সব দিক দিয়ে পারফেক্ট, শুধু মাঝে মাঝে মাথায় সমস্যা দেখা দেয়। ভাইয়া যে কি চিকিৎসা করছে ভাবি, এখনো সাইকোসিস থেকে সুস্থ হয়ে ফিরছে না। মিমিয়াকে চুপ থাকতে দেখে অদ্রিজা বাজখায় গলায় বলে, কি হলো? তুমি আবার কোন দুনিয়াতে চলে গেলে? কথা বলছো না কেন? হ্যাঁ দেখো ভাবি, সব বাদ, আমি কি বলছি তুমি তো মন দিয়ে শোনো। ভাইয়ার সাথে কিন্তু এখন দূরত্ব বজায় রেখে চলবে না। মানে না,
ভুলেও না, তাহলে কিন্তু তোমার স্বামী আর তোমার থাকবে না। কিন্তু কেন? তুমি হঠাৎ এইসব বলছো কেন? একটু আগে মাকে বলতে শুনেছি আমার খালামণি মানে তোমার খালা শ্বশুরে আসবে সিঙ্গাপুর থেকে, তার সাথে আমার কাজিন আসবে। সে কিন্তু মেয়ে নাম মিনা। মিনা কিন্তু বিদেশে গিয়ে বিদেশের হাওয়া গায়ে লাগিয়ে নাম পাল্টে করছে টিনা। এখন সবাই তাকে টিনা বলেই ডাকে। আমি মাঝে মাঝে মিনা আপু বলে, তাতে কিন্তু তিনি বেজায় চটে যান। তাকে সবাই টিন বলে ডাকবে, অনলি টিনা। মিমিয়ার কথার ভঙ্গিমায় হেসে দেয় অদ্রিজা। আসলে আসবে, তাতে কি? এটা তো খুশির খবর। ভাবি, এটা মোটেও খুশির খবর না। আমার খালামণি ঠিকঠাক হলে টিনা আপু কিন্তু মিন্ময় বলতে অজ্ঞান। আপু ভাইয়াকে ছোট থেকেই পছন্দ করে, কিন্তু আমার ভাই পাত্তা দেয় না। আমার দেখা মতে ভাইয়া প্রথম তোমাকে পাত্তা দিয়েছে আর তোমাকেই বিয়ে করেছে। এবার বুঝলে তো তোমার প্রতি ভাইয়ের ফিলিংস আছে। তা তো বুঝলাম, কিন্তু টিয়াকে নিয়ে কি সমস্যা? শোনো ভাবি, ভাইয়াকে যদি দূরে দূরে রাখো, সেই সুযোগে যদি ভাইয়া টিনা আপুর গলায় ঝুলে যায়, টিনা আপু যদি ভাইয়াকে নিয়ে যায়, তখন কি ভাবে? আর ভাইয়া যা চায় তা কিন্তু পেয়েই ছাড়ে। মদ পাল্টে যদি টিনা আপুর সাথে ঘর বাঁধে, তাহলে তুমি কি করবে? এই বাড়িতে আমাদের সাথে কি করে থাকবে? থাকতে পারো সতীনের ট্যাগ লাগিয়ে। কথাটা শুনে অদ্রিজা দাঁত কিরমির করে মিমিয়ার দিকে তাকায়। মিমিয়া অদ্রিজার খেপে যাওয়া বুঝতে পেরে আর একটু কাছে এসে কানে ফিসফিস করে বলে, ভাবি, তাই বলি কি, আমার ভাইকে তোমার মায়ে বেঁধে নাও, এমন ভাবে বাঁধবে যেন টিনা কেন, টিনা মিনা রিনা আসলেও আমার ভাই শুধু আমার মিষ্টি ভাবির প্রেমেই বিভোর থাকে। অদ্রিজার গাল টেনে। মিমিয়ার কথাগুলো অদ্রিজার মনে দাগ কেটে দিয়েছে। হুট করে মৃন্ময়কে হারানোর ভয় চেপে বসেছে মাথায়। তাছাড়া সে মৃন্ময়কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে, তাই তাকে আরো শক্ত হতে হবে। মৃন্ময়ের 2-4টা ধমকে তাকে গলে গেলে হবে না, উল্টো আরো 6টা ধমক মৃন্ময়কে ফেরত দিতে হবে। কি গো ভাবি, চুপ কেন তুমি? বলছিলাম কি, টিনারা কখন আসবে? এই তো সন্ধ্যায়। ও। অদ্রিজা দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। তাকে বিশাল পরিকল্পনা করতে হবে এখন। দুপুর গড়িয়ে বিকেল। আজ মৃন্ময় দুপুরে খেতে বাড়িতে আসেনি। এই নিয়ে অদ্রিজার মনে দুপুর থেকে খচর খচর করছে। কেন এলো না মৃন্ময়? সে কি টিনার জন্য কোনো ওয়েলকাম সারপ্রাইজে ব্যস্ত নাকি? অদ্রিজা জানে মৃন্ময় তাকে ভালোবাসে, কিন্তু ছেলেদের মন কখন ঘুরে যায়, নাকি অদ্রিজার ভালোবাসা না পেয়ে এবার টিনার সাথে লাইন ক্লিয়ার করবে, এমন হাজারো উদ্ভট চিন্তায় ফেটে যাচ্ছে অদ্রিজার মাথা। বিরক্ত হয়ে মিমিয়ার রুমের দিকে পা বাড়ায় সে। মিমিয়া, কি করছো তুমি? গেমস খেলছি ভাবি, তোমাকে দেখলাম শুয়েছিলে তাই ডিস্টার্ব করিনি। ধুর, ভাল লাগে না। চলো না একটু ঘুরতে বের হই। এখন? হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমার লক্ষ্মী ননদিনী, ঢাকায় আসার পর থেকে এই তোমাদের বাড়িতেই বন্দি। আমি আর কোথায় গেলাম? চলো না। কিন্তু ভাইয়াকে না বলে? ধুর, আমরা আম্মুর থেকে পারমিশন নিব, তোমার ভাইকে জানানোর দরকার নেই। চলো না প্লিজ। আচ্ছা চলো, কাছে একটা পার্ক আছে, বিকেলের দিকে বাচ্চারা খেলাধুলা করে বয়স্করা প্রেমিক প্রেমিকারা আড্ডা দেয়, ওইদিকে যাবে নাকি কোনো হোটেলে খেতে যাবে? আরে পার্কে চলো, আমি রেডি হয়ে আসছি। ওকে। অদ্রিজা শামিমার থেকে অনুমতি নেয়, তবে শর্ত ও বাড়ির গাড়ি বের করে যেতে হবে। কিন্তু 10 মিনিটের রাস্তায় গাড়ি করে যেতে নারাজ অদ্রিজার মিমিয়া। তাদের উদ্দেশ্য তারা হেঁটে হেঁটেই যাবে। অবশেষে গাড়ি ছাড়া যেতে দেন শামিমা। আসার সময় শামিমার সাথে একটা ডিল হয়। অদ্রিজা যে বাইরে গেছে এটা যেন মৃন্ময় না জানে। ননদ ভাবি হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু তারা জানে না তাদের জন্য বাড়ির গেটের সামনে গার্ড রাখা আছে। অদ্রিজাকে বের হতে দেখে সেই গার্ড দ্রুত মৃন্ময়কে ফোন করে। বস, হ্যাঁ বল। ভাবি আর ছোটমণি বাড়ির বাইরে গেছে, সঙ্গে গাড়ি নেয়নি। কিন্তু যাচ্ছে কোথায়? তা জানি না বস, দুইজনের ডানের গলিটার দিকে হাঁটা শুরু করেছে। ওকে, ওদের ফলো কর, A to Z আমাকে আপডেট দিবি। ওকে বস। মিমি আর অদ্রিজা দোকান থেকে আইসক্রিম নিয়ে হাঁটতে হাঁটতে পার্কের দিকে যাচ্ছে। সেই দোকানে বসেছিল 3 ছেলের এক দল। তাদের মাঝ থেকে একজন উঠে অদ্রিজা আর মিমিয়াকে ফলো করতে থাকে। বিষয়টা মিমি আর অদ্রিজার চোখে না পড়লেও সেই গার্ডের চোখে পড়ে। পুরো রাস্তাটায় ফলো করতে করতে অবশেষে পার্কে গিয়ে থামে ছেলেটি। অদ্রিজা আর মিমিয়া একটা বেঞ্চিতে বসে। তার কিছু দূরে নারকেল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ছেলেটি অদ্রিজাকে দেখতে থাকে। ভাবি, কি খাবে বলো, ঝালমুড়ি নাকি ফুচকা? না এখন না, আগে একটু বসো, গাছপালার মুক্ত হাওয়া গায়ে মাখাই আগে। ঠিক আছে। তাদের কথা বলার মাঝে কেটে যায় আরো 10 মিনিট। হুট করে মিমিয়ার চোখ পড়ে কয়েক কদম দূরে একটা ছেলে অদ্রিজার দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে,
কিন্তু অদ্রিজা অন্যদিকে তাকিয়ে আছে, হয়তো তার চোখে পড়েনি। ভাবি, এই ভাবি, হাতে ধাক্কা দিয়ে। বলো। উফ। দেখো একটা ছেলে তোমাকে কি যেন বলতে চাইছে। অদ্রিজা মাথা ঘুরিয়ে এক পলক তাকায়, সঙ্গে সঙ্গে ছেলেটার মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। উফ মিমিয়া, ছেলেটা পুরো চকলেট বয়, আমার ভালো লাগছে। আমার ভাইয়ের থেকেও সুন্দর না, কিন্তু আমার ভাইয়া তো পুরো ডার্ক চকলেট। হ্যাঁ, ডার্ক চকলেট দেখতে ভালো, কিন্তু সেই ডার্ক চকলেটের মতোই ভেতরটা তেতো। ডার্ক চকলেট স্বাস্থ্যের জন্য ভালো ভাবি। আর চোখে। তোমার ভাইয়ের গীত গাওয়া এবার বন্ধ করো, আমি কি বলছি আগে সেটা শোনো। তুমি এবার ওই ছেলেটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যাবে। ওইদিকে একটা আইসক্রিম মামা দাঁড়িয়ে আছে, আরো 2টো আইসক্রিম নেবে। আর ছেলেটি যদি জানতে চায় আমি তোমার কি হই, বলবে কাজিন হই। খবরদার, আমি যে বিবাহিত সেটা বলবে না। আমার ভাই যদি জানে তার বইয়ের সাথে অন্য ছেলে লাইন ফিক্স করেছি, তাহলে আমাকে মাটিতে পুঁতে ফেলবে। তোমার ভাই কি এখন আকাশ থেকে টুপ করে পড়বে নাকি? যা বলছি করো। ওকে ভাবি, কিন্তু ভাইয়া জানলে দায় কিন্তু আমি না। হ্যাঁ, সব দোষ আমার, এবার যাও তুমি। মিমিয়া অদ্রিজার কথা মতো উঠে যায়। এদিকে অদ্রিজা ভাব নিয়ে বসে আছে। আইসক্রিম নিয়ে ফেরার পথে ছেলেটা মিমিয়ার রাস্তা আটকায়। এক্সকিউজ মি ছোট আপু। মিমিয়া ঘাড় ঘুরিয়ে ছেলেটার দিকে তাকায়। জি, আমাকে বলছেন? হ্যাঁ তোমাকেই আপু। তোমার সাথে যে একটা মেয়ে এসেছে তার নাম কি? অদ্রিজা। নাইস নেম। তোমার নাম কি? মিমিয়া। ভেরি নাইস নেম। মেয়েটি তোমার কি হয় ছোট আপু? আমরা কাজিন হই। সিঙ্গেল নাকি তোমার কাজিন? ইয়েস, পিওর সিঙ্গেল। হুট করে ছেলেটা মিমিয়ার সামনে আরেক কদম এগিয়ে আসে। তোমার কাজিনকে আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম গুড গার্ল। তোমাদের বাড়ির নাম কি ছোট আপু? মেহরাব প্যালেস? মিমিয়ার এবার কিছুটা সন্দেহ হয়। এই ছেলেকে আগে এই এলাকায় কখনো দেখেনি সে। আর মেহেরাব বাড়ির নাম শুনলে সবাই একবার হলেও ঠোক গিলে, কারণ এই বাড়িতে গার্ডের অভাব নেই। কেউ বাড়ির গেটের সামনে উকিঝুঁকি মারলে তাকে সোজা ধরে আনা হয়। এইদিকে এই ছেলে মেহেরাব বাড়ির নাম শুনেও স্থির আজব। আপনি কি এলাকায় নতুন ভাইয়া? হ্যাঁ, 1 সপ্তাহ হলে এসেছি। ও আচ্ছা, আমি এবার আসি। বিদ্রুপের হাসি হেসে মিমিয়া চলে যায়। মিমিয়া এবার আদ্রিজার পাশে বসে শুরু থেকে শেষ সবটাই আদ্রিজাকে খুলে বলে। কিন্তু অদ্রিজার ভেতরে হুট করে ভয় ঢুকে গেছে। খুশির তালে মজা নিয়েছে, এখন কি হবে মৃন্ময় জানলে রক্ষে নেই। গাধি মেয়ে, 2 বাড়ির নাম কেন বলছিস? তুমি তো বললে আমি যেন তোমার সম্পর্কে জানতে চাইলে উত্তর দিই। পাগল হয়েছিস তুই? এখন যদি ওই ছেলে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে ভেবে দেখেছিস? আমি জানি না, বাড়ি চলো, সন্ধ্যা হয়ে এসেছে। আর চিন্তা করবে না একদম। দেখবে এলাকার ছেলেপেলেকে আমাদের মেহরাব বাড়ির কথা জিজ্ঞাসা করলে সবাই বারণ করবে। মন খারাপ করো না তো ভাবি, জাস্ট চিল। অদ্রিজা পেছনে ঘুরে তাকালে ছেলেটিকে দেখতে পায় না। হুট করেই ছেলেটা কোথায় গেল? মাগরিবের আজান পড়ে আসছে। সেই মুহূর্তে তারা দুজনে বাড়ি ঢুকে। অদ্রিজা নিশ্চিন্ত, কারণ মৃন্ময় বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়। কিন্তু অদ্রিজার ভাবনাকে ভুল করে দিয়ে সদর দরজায় ঢুকতে মিমি আর অদ্রিজা অবাক হওয়ার চূড়ান্ত সীমানায় পৌঁছে যায়। মিমি আর অদ্রিজা দুজনকে ধরে কাঁপছে। একটু মজা করতে গিয়ে পুরোপুরি ফেসে গেল দুজনেই। সোফার উপর আয়েশি ভঙ্গিতে বসে আছে রাস্তার পিছনে আসে ছেলেটা, আর তার সাথে একজন মহিলা। তাদের মুখোমুখি বসে আছে শামীমা আর মৃন্ময়। ভাবি, এবার কি হবে? আমি কিন্তু কিচ্ছু জানি না। আমার ভাই রাগে না, রাগলে কিন্তু সব ছাড়খাড় করে ছাড়ে। তা আমি বেশ ভালো করেই জানি মিমিয়া। এবার আমার অবস্থা কি হবে সেটা আমি একটু হলেও আজ করতে পারছি। অদ্রিজার কথার মাঝে শামীমা অদ্রিজাকে ডেকে ওঠে। কি রে অদ্রিমা, এখানে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। অদ্রিজা কিছুতেই ভেতরে যাবে না। এদিকে মিমিয়া বারবার তাকে ধাক্কা দিচ্ছে। অবশেষে উপায় না পেয়ে দুজনে একসাথে শামীমার সামনে দাঁড়ায়। অদ্রিজা আর চোখে মৃন্ময়ের দিকে একবার তাকায়। আগুনের চুল্লির মতো ও মুখখানায় যেন কেউ পানির ছিটকা দিয়ে আগুন নিয়ন্ত্রণ করছে। যে কোনো সময় দাউ দাউ করে আগুন লেগে ভস্ম করে দিবে সবাইকে। মিমিয়া ছেলেটার দিকে তাকিয়ে মনে মনে হাজারটা গালি দেয়। বেহায়া ছেলে বাড়ির নাম বলায় সুরসুর করে বাড়িতে চলে এসেছে। মহিলাটি কিছুক্ষণ বেশ মুগ্ধ হয়ে অদ্রিজাকে দেখে বিষয়টা চোখ এড়ায়নি মৃন্ময়ের। ভাবি, আসলে আপনাদের মেয়ে আদ্রিজা, তাকে আমার ছেলে। কথাটা বলার আগে মৃন্ময় বাজখায় গলায় মিমিয়াকে বলে, মিমিয়া, তোর ভাবিকে নিয়ে ঘরে যা। মৃন্ময়ের ধমকে দ্রুত অদ্রিজার হাত ধরে উপরে নিয়ে যায় মিমিয়া। অদ্রিজা পালানোর সুযোগ পেয়ে দ্রুত চলে যায়। মৃন্ময় অদ্রিজার দিকে একবার ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মহিলাটির উদ্দেশ্যে বলে, আমার ওয়াইফ একটু বাচ্চা স্বভাবের, বাইরে থেকে এসেছে, ফ্রেশ হয়ে আসা উচিত।
তাই দ্রুত পাঠিয়ে দিয়েছি রুমে। বুঝতেই পারছেন পরিস্থিতি এখন কেমন। মৃন্ময়ের মুখে ওয়াইফ শব্দটি শুনে বিস্মিত হয়ে যায় সামনে থাকা মা ছেলে। ও ওয়াইফ মানে কি বলছো বাবা তুমি? হ্যাঁ আন্টি, মিসেস অদ্রিজা মেহরাব 1 সপ্তাহ আগে আমাদের বিয়ে হয়েছে। মৃন্ময়ের কথায় লজ্জার সাথে ইতস্তত হয়ে যায় মহিলাটি। শামীমা হেসে বলে, ভাবি কি বলছিলেন আমাদের মেয়ে অদ্রিজা? না ভাবি কিছু না, আজ আসি, অন্যদিন দেখা হবে। মৃন্ময়ের সাথে হাত মিলিয়ে ছেলেটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে দোতলার দিকে তাকায়। সেখানে অদ্রিজা পিলারের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে নিচের কাণ্ড কারখানা দেখছে। ছেলেটার দৃষ্টি অনুসরণ করে মৃন্ময় উপরে তাকায়। সেখানে অদ্রিজাকে দেখতে পেয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে যায় তার। ছেলেটাকে চলে যেতে দেখে মৃন্ময় ক্রুদ্ধ হয়ে মনে মনে বলে, আমার সামনে আমার বউয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস বেটা বজ্জাত। রাগে হনহন করে মৃন্ময় উপরে উঠে আসে। আর মৃন্ময়কে আসতে দেখে অদ্রিজা এক দৌড়ে মিমিয়ার রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। বুকে থুতু দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। বিড়বিড় করে বলে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এদিকে মিমিয়া এতটাই ভয় পেয়েছে যে দ্রুত আলমারি খুলে আগে থেকে জামা কাপড়ের স্তূপে লুকিয়ে পড়ে। ভাইয়ের বউকে অন্য ছেলের সাথে লাইন ক্লিয়ার করে দিচ্ছে জানলে মৃন্ময় তার হাড় আর মাংস আলাদা করে ছাড়বে। মৃন্ময় যতই ভং ধরুক অদ্রিজাকে সে ভালোবাসে না। মূলত অদ্রিজা বলতে সে যে মৃন্ময় দুর্বল এটার ধারণা মিমিয়া আগেই পেয়েছে। মৃন্ময়ের রাগের সম্পর্কে ধারণা মিমিয়ার আছে। অতি চুপচাপ শান্ত মানুষের রাগের মাত্রা প্রবল থাকে। সেই উদাহরণটা মিমিয়ার কাছে তার ভাই মৃন্ময়। কথায় আছে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট। বিছানার উপর বসে অস্থির ভঙ্গিতে পা দোলাচ্ছে অদ্রিজা। মিমিয়ার কোনো খোঁজ নেই। রাত হয়ে গেছে, মেয়েটা কই গেল? এদিকে মৃন্ময় যে এখনো বাড়িতে আছে তা নিশ্চিত অদ্রিজা, কারণ বারান্দা দিয়ে যতবার উকি দিয়েছে ততবার গেটের সামনে মৃন্ময়ের চকচকে কালো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছে। দরজা খুলে বাইরে বের হলে বিপদ। কোন ভূত আজ তাকে আসর করেছিল আল্লাহ জানে। না হলে হুট করে কেন ওই ছেলের দিকে চোখ পড়ল তার? ঘরে রাক্ষস ভঙ্গির এমন আস্ত একটা জামাই থাকতে সে কেন গেল পরপুরুষের দিকে তাকাতে? এটা শয়তানের কাজ। শয়তান নিশ্চয়ই তাকে ফাঁদে ফেলেছে। মিমিয়াকে না পেয়ে বুকের ভেতর আরো দুরু দুরু বেশি করছে। এই মুহূর্তে সে একা তাকে সাপোর্ট দেবে কে? এদিকে সারা শরীর ঘেমে জুবুথুবু হয়ে গেছে মিমিয়ার। কপাল জুলফি বেয়ে দরদর করে ঘাম ঝরছে। গলাটা কেমন শুকিয়ে গেছে। বারবার জিভ দিয়ে শুষ্ক ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মিনিটে মিনিটে গরম যেন আরো 2 গুণ বাড়ছে। অদ্রিজা যদি তার রুম থেকে বেরিয়ে যেত তবে কিছুটা নিশ্চিত হয়ে আলমারি থেকে বের হতো। যেহেতু অদ্রিজা তার রুমে, সেই হিসেবে মৃন্ময় নিশ্চয়ই হানা দেবে। অদ্রিজা অস্থির হয়ে বারান্দায় যায় মৃন্ময়ের গাড়ি কি এখনো আছে তা দেখার জন্যে, কিন্তু ফলাফল শূন্য। মৃন্ময় এখনো বাড়িতেই আছে। হুট করেই দরজায় খট করে একটা আওয়াজ হয়। অদ্রিজা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালে দেখে মৃন্ময় দরজা দিয়ে রুমে প্রবেশ করে আবারও দরজাটা অফ করে দেয়। পক্ষান্তরে অদ্রিজা এবার পালানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু তার আগে মৃন্ময় ধমক দিয়ে বলে, পালানোর বৃথা চেষ্টা করে লাভ নেই। রুমে যখন ঢুকেই গেছি তখন শত ছল বাহানা করলেও আমার কাছেই বন্দি। মৃন্ময়ের এমন ধমক সুরের কণ্ঠ শুনে হকচকিয়ে যায় মিমিয়া। ভয়ে এবার আল্লাহর নাম এক নিঃশ্বাসে জপতে থাকে। মৃন্ময়ের হাতে একটা হকি স্টিক দেখে অদ্রিজার কলিজা শুকিয়ে যেন মরুভূমির বালি হয়ে যাচ্ছে। 2-4টা ঢোক গিলে কিছু বলতে যাবে তার আগে মৃন্ময় একটা চেয়ার টেনে বসে বলে, আপনার চামচা কোথায়? আমার চামচাকে নাটক করতে আসিনি এখানে। মিমিয়া কোথায়? এই মেয়েকে আজ। কথাটা বলে মৃন্ময় দ্রুত আলমারি খুলে জামা কাপড়ের স্তূপ সরালে গুটিয়ে বসে থাকা মিমিয়াকে দেখতে পায়। মিমিয়া কাঁদো কাঁদো সুরে বলে, ভাইয়া। আরে মিমিয়া, তোর ছোটবেলার অভ্যেসটা এখনো গেল না? বুড়ি হয়েও আলমারিতে লুকাচ্ছিস। বড় হবি কবে তুই? মিমিয়াকে বেরিয়ে আসতে দেখে অদ্রিজার চোখ চড়ক গাছ। মিমিয়া দ্রুত অদ্রিজার পাশে দাঁড়ায়। মৃন্ময় আবারও চেয়ার টেনে বসে হকি স্টিক ঘুরিয়ে ঘুরিয়ে বলে, তারপর বলুন, লুকিয়ে লাভ কি হলো? ঠিকই তো আমার হাতে ধরা পড়লেন। অদ্রিজা 2 হাতের তালু চুলকাতে চুলকাতে বলে, আপনি রুমে ঢুকলেন কি করে? ডুপ্লিকেট চাবি আছে। ভাইয়া এবারের মতো মাফ করে দে আমাদের। বিশ্বাস কর, বেঁচে থাকলে এই দুঃসাহস আর জীবনেও করবো না। মিমিয়ার কথা শুনে মৃন্ময় দাঁড়িয়ে যায় একটা ধমক দিয়ে বলে, মাফ? তোদের মাফ করবো আমি? আজ যদি পিঠের ছাল তুলে না দিয়েছি, আমার নাম মৃন্ময় না। তোরা কি কি করেছিস সবটার ভিডিও আমার কাছে আছে। মৃন্ময়ের কথায় চোখ বড় হয়ে যায় দুজনের। একসঙ্গে অবাক হয়ে বলে, ভিডিও? হ্যাঁ ভিডিও। অদ্রিজা তোকে ওই ছেলের সামনে যেতে বলেছে আর তুই নাচতে নাচতে চলে গেলি। এত বড় লেম কাজ তোরা কি করে করলি? মিমিয়া মাথা নিচু করে নেয়। সত্যি কাজটা তাদের ঠিক হয়নি। আজ যদি মায়ের সামনে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিত তখন কি হতো? কি হতো আর আমি আপনাকে ডিভোর্স দিয়ে ওই ছেলেকে বিয়ে করে নিতাম। হাউ সুইট। হুট করে অদ্রিজার এমন কথা শুনে বেকুব বনে যায় মিমিয়া আর মৃন্ময়।
কয়েক সেকেন্ড পর অদ্রিজা বুঝতে পারে সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। মৃন্ময়ের নিষ্পলক চাহনি দেখে দ্রুত সে মিমিয়ার পেছনে লুকায়। আজকে তোদের আমি কথাটা বলে মৃন্ময় তেরে আসতে নেয়, তখনই মিমিয়া ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আমি আম্মুকে বলে দেব ভাইয়া, তুমি আমাদের মোটা লাঠি দিয়ে মারবে। দূরে বোন আমার, আম্মু এয়ারপোর্টে, বাসায় নেই, কে বাঁচাবে তোদের? সঙ্গে সঙ্গে মিমিয়ার কান্না দ্বিগুণ বেড়ে যায়। মিমিয়ার কান্না দেখে অদ্রিজাও কেঁদে দেয়। দুজনের একসঙ্গে কান্না দেখে মৃন্ময়ের রাগের মাত্রা আরো বেড়ে যায়। হকি স্টিক দিয়ে ফুলদানিতে একটা বাড়ি দেয়। তৎক্ষণাৎ পোড়ামাটির ফুলদানিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কান্না থামাও, না হলে রুমে আজ তুফান হয়ে যাব। মৃন্ময়ের কথায় হেলদোল নেই দুজনার। তারা তাদের ইচ্ছে মতো কেঁদেই যাচ্ছে, কিন্তু মৃন্ময়ের আরেকটা ধমকে দুজনাই চুপ হয়ে যায়। অস্থির হয়ে ঘর জুড়ে পায়চারি করতে থাকে মৃন্ময়। মিমিয়া, এটাই শেষ যেন। আমি কিন্তু এমন ফাজলামো আর মাফ করব না, কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে ভাইয়া। অদ্রিজার দিকে একবার তাকিয়ে রুমের দরজা খুলে বেরিয়ে যায় মৃন্ময়। মিমিয়ার সামনে কোনো কথা বলতে পারছে না মৃন্ময়, তাই মিমিয়াকে সাবধান করে রুম থেকে বেরিয়ে যায়। মৃন্ময়কে যেতে দেখে বুক ভরে শ্বাস নেয় দুজনে। অদ্রিজার মাথায় আরেকটা চিন্তা সেটে গেছে। সে জানে মৃন্ময় তাকে কিছু করবে না, কিন্তু ওই ছেলের যদি কোনো ক্ষতি করে দেয়, এতক্ষণে হয়তো ওই ছেলেকে শাস্তি দেওয়ার আদেশ দেওয়া হয়ে গেছে। এইসব ভেবেই অদ্রিজার মাথা ফাঁকা ফাঁকা লাগছে। অদ্রিজাকে চুপচাপ বসে থাকতে দেখে মিমিয়া ধাক্কা দিয়ে বলে, ভাবি গো, তুমি এখানে বসে আছো কেন? তো কই যাব আমি? দ্রুত ভাইয়ের কাছে যাও, আমার ভাই রেগে বোমা হয়ে আছে। ওই টিনা চলে আসার আগেই তুমি ভাইয়ের মান ভাঙাও, নাহলে তোমার জামাই তোমার হাত থেকে স্লিপ কেটে চলে যাবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি বরং এবার যাই। যেই ভাবা সেই কাজ। অদ্রিজার এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত চলে যায়। মৃন্ময় নিজের রুমে পায়চারি করছে। রাগে তার পুরো শরীর জ্বালা করছে। ইচ্ছে করছে অদ্রিজাকে টেনে ঠাস করে দুটো চড় লাগিয়ে দিতে। অদ্রিজা কোনো ভঙ্গিমা না করে সোজা মৃন্ময়ের রুমে ঢুকে যায়। মৃন্ময়ের সামনে দাঁড়িয়ে বলে, রাগ করেছেন ডাক্তার মশাই? মৃন্ময় আর চোখে অদ্রিজার দিকে তাকায়। কথা বলছে না কেন? রাগ করেছেন? তুমি যা করেছো রাগ না করে থাকা যায়? রাগ করবেন না প্লিজ, আমরা তো জাস্ট মজা করছিলাম। এসব কি ধরনের মজা অদ্রিজা? ছেলেটা বাড়ি পর্যন্ত চলে এসেছে, তুমি বুঝতে পারছো ছেলেটা তোমার প্রতি কতটা উইক হয়েছে? অদ্রিজা বুঝতে পারে মৃন্ময় ছেলেটার প্রতি বেশ ভালোভাবেই খেপেছে। সুযোগ বুঝে সে মৃন্ময়ের দুই হাত চেপে ধরে। অদ্রিজার হঠাৎ ছোঁয়ায় মৃন্ময় ঘাবড়ে যায়। আমাকে মাফ করে দিন, আর কোনোদিন এমন ফালতু মজা করব না। তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। আমি জানি এর আগেও আমার সাথে বিরোধ নিয়ে অনেককে শাস্তি দিয়েছে, মেনে নিলাম, তখন তাদের দোষ ছিল। আজ কিন্তু আমার দোষ। আপনি কথা দিন ওই ছেলেটার সাথে উল্টাপাল্টা কিছু করবেন না। অদ্রিজার কথা শুনে মৃন্ময় তার মুখ ঘুরিয়ে নেয়। প্লিজ প্লিজ প্লিজ, আপনি যদি আমায় ভালোবাসেন তাহলে আপনি আমার কথা রাখবেন। ওই ছেলেটাকে কিচ্ছু বলবেন না, ওই ছেলেটাকে কিছু করবেন না, কোনো ঝামেলা করবেন না। এই বিষয় এখানেই শেষ। মৃন্ময় অদ্রিজার দিকে চোখ ছোট করে তাকায়। অদ্রিজা আবারও আকুতি সুরে বারবার অনুরোধ করে, ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম, আমি কিছু করব না ছেলেটাকে। মৃন্ময়ের কথায় অদ্রিজা একটু স্বস্তির শ্বাস ছাড়ে। আমার রাগ কিন্তু কমেনি অদ্রিজান। আপনার রাগ কমাতে হলে এখন কি করতে হবে মিস্টার মৃন্ময়? মৃন্ময় আলতো করে অদ্রিজাকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে বলে, আমার রাগ এবার কমলো। অদ্রিজা মিষ্টি করে মৃন্ময়ের দিকে হেসে মনে মনে বলে, আপনাকে আমি একদিন সম্পূর্ণ এই অন্ধকার জগৎ থেকে বের করে আনবো মৃন্ময় মেহরাব, কথা দিলাম। দোতলা থেকে গুটি গুটি পায়ে নেমে আসছে মিমি আর অদ্রিজা। নিচতলায় ওয়েস্টার্ন ড্রেস পরা, সঙ্গে হাই হিল, কাঁধ অব্দি চুল নিয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার পাশে এই স্বামীমার চেহারার সাথে মিল একজন মহিলা। তাদের ঘিরে দাঁড়িয়ে আছে মৃন্ময়, রাগী আর স্বামীমা। অদ্রিজার বুঝতে বাকি নেই উনি তার খালা শাশুড়ি আর তার পাশের মেয়েটি টিনা। অদ্রিজাকে দেখে এগিয়ে এলেন রাগীব, তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, পরিচয় করিয়ে দিই, আমার আরেক মেয়ে অদ্রিজা, আমার পুত্রবধূ। অদ্রিজা তাদের সাথে কুশল বিনিময় করে। টিনার দিকে তাকিয়ে হাসলে টিনা মুখ ফিরিয়ে নেয়। বিষয়টা চোখ এড়ায়নি মিমিয়ার। মৃন্ময়ের খালামুনি শাহানা এগিয়ে এসে অদ্রিজার গাল ছুঁয়ে দেয়। বাহ, ভারী মিষ্টি মেয়ে। এই মেয়েকে তুই কোথায় পেলি শামিমা? আরে ভুলে গেলি, আমার ছোটবেলার বান্ধবী লতিফা, এ তো তার মেয়ে। কথাটা শুনে চমকে যায় শাহানা। কি, লতিফা আবার মেয়ে? মাশাআল্লাহ, দারুণ মিষ্টি দেখতে মেয়েটি কিন্তু। সবার কথার মাঝে মৃন্ময় তার রুমের দিকে পা বাড়ায়। মৃন্ময়কে যেতে দেখে টিনা এই সুযোগে তার পিছু নেয়।
মিমিয়া বিষয়টা লক্ষ্য করে অদ্রিজার হাত টেনে আলাদা নিয়ে আসে। কি হয়েছে মিমি? দ্রুত ভাইয়ের কাছে যাও। কেন? আরে টিনা আপু ভাইয়ের পিছন পিছন উপরে গেছে, দ্রুত যাও। কথাটা শুনে অদ্রিজার এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত মৃন্ময়ের রুমের দিকে যাওয়ার জন্য পা চালায়। মৃন্ময়, তুমি এটা কি করে করলে? ওই মেয়েকে কি করে বিয়ে করলে? আমার মনের কথাটা একবারও বুঝলে না? কি কথা বুঝবো আমি? আমি যে তোমাকে ভালোবাসি, কতবার বুঝালাম, বুঝলে না। শেষে কিনা এমন একটা মেয়েকে বিয়ে করলে। কেমন মেয়েকে বিয়ে করেছি আমি? অদ্রিজা আমার শুরু, অদ্রিজা আমার শেষ। খবরদার, অদ্রিজাকে নিয়ে একদম বাজে কথা বলবে না। গেট আউট, গেট আউট। মৃন্ময়ের ধমক শুনে দরজার সামনে দাঁড়ানো অদ্রিজা কেঁপে ওঠে, তার সাথে টিনাও। অদ্রিজা নাক টেনে ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কি গো, এমন করছো কেন তুমি? মেহরাবকে রুমে থেকে বের করে দিচ্ছ। আমি জানি আমাদের বেডরুমে কাউকে আসতে অ্যালাউ করো না, কিন্তু তুমিও আপুর সাথে এইভাবে কথা বলছো কেন? অদ্রিজার কথা শুনে টিনা সোজা রুম থেকে বেরিয়ে যায়। অদ্রিজা আর চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলে, তুমি তাহলে আমাকে ঠকিয়েছো। আমি আবার কি করলাম? টিনা আপুর সাথে তোমার সম্পর্ক ছিল, অথচ তুমি আমায় এই কথা বলনি। এটা কি প্রতারণা নয়? আজব। আমি ওই মেয়েকে বোনের দৃষ্টিতে দেখি। সে যদি পাগলের মতো বউ হওয়ার জন্য আমার পেছন পড়ে থাকে, তবে আমি কি করব? কি করবে মানে? একদম দূরে দূরে থাকবে। ভুলে যাবে না ঘরে তোমার বিবাহিত বউ আছে। আমার বউ কি আমাকে তার স্বামী ভাবে নাকি? অবশ্যই ভাবে। এত কথা শুনতে চাই না। ওই মেয়ের সাথে কোনো কথা বলবে না, এটাই শেষ কথা। তোমার কি হিংসে হচ্ছে অদ্রিজান? না, যেহেতু তুমি আমার হাজবেন্ড, তোমাকে এই সতর্ক আমি করতেই পারি। অদ্রিজা মুখ বাঁকিয়ে চলে যায়, দিকে মৃন্ময় নিঃশব্দে হাসতে থাকে। রাত 11টা পেরিয়ে ফহাদ আর মৃন্ময় ছাদে বসে তাদের কাজের সম্পর্কে আলোচনা করছে। তখনই মৃন্ময়ের ফোনে একটা কল আসে, যা দেখে মৃন্ময়ের ভ্রু কিঞ্চিত পরিমাণ কুঁচকে যায়। মৃন্ময় একরাশ বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে। হ্যালো, এখন আবার হঠাৎ আমায় ফোন দিলেন কেন? হোয়াট? পাগল আপনি? কয়েকদিন আগে 5 লক্ষ টাকা নিলেন, এখন আবার 12 লক্ষ? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। রবিশ। ওকে, আমি চেক পাঠিয়ে দেব। মৃন্ময় বিরক্তি নিয়ে ফোন কেটে চেয়ারে বসে পড়ে। তার অবস্থা বুঝতে পেরে ফাহাদ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এখন আবার কি দাবি করলো বস? 12 লক্ষ টাকা। মানে পাগল হলো নাকি? এতগুলো টাকা? সেটাই তো ভাবছি আমি। বাবা জানলে আমায় আস্ত গিলে খাবে। দেখুন বস, একদিকে এনএস আমাদের একের পর এক ক্ষতি করে যাচ্ছে, অনেক লোকসানের মুখে আমরা, তার উপর এই মানুষটা এতগুলো টাকার দাবি করছে। বুঝতে পারছেন, আমরা ধ্বংসের পথে। দেখা যাক কি হয় ফাহাদ, তুমি তোমার দায়িত্ব মন দিয়ে পালন করো। ওকে বস। মৃন্ময় আঙ্গুলে থাকা সিগারেটে 2টা টান দিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। জীবনের সুখ দুঃখ হাসি খুশিগুলো নিয়ে সময় কেটে যায়। হালকা মিষ্টি রোদের আলোয় বসে আছে অদ্রিজা। বাগানের মাঝখানে একটা বিশাল কাঠের দোলনা। নিরিবিলি স্থানটা অদ্রিজার ভীষণ প্রিয়। কেটে গেল আরও 1 মাস। মেহরাব বাড়িতে এখনও মৃন্ময়ের খালামণি শাহানা থেকে গেছে। টিনা যত বাড়ি মৃন্ময়ের সাথে আলাদা করে কথা বলতে চেয়েছে, ততবারই অদ্রিজা তাদের মাঝে ফাল হয়ে ঢুকে পড়ে। মৃন্ময়ের অবশ্য তার প্রতি অদ্রিজার এই অধিকার বোধটা বেশ ভালো লাগে। এখন সবসময় তাদের মাঝে খুনসুটি লেগেই থাকে। এক কথায় তারা এখন বন্ধু। তবে অদ্রিজা কথার বাহানায়, পরিবার সমাজ বিভিন্ন বাহানায় মৃন্ময়কে কালোবাজারি ব্যবসা ছেড়ে আসতে বলেছে, কিন্তু প্রতিবার মৃন্ময় সেই টপিক ঘুরিয়ে দিয়েছে। অদ্রিজার বুঝতে বাকি নেই মৃন্ময় এই ব্যবসা কিছুতেই ছাড়বে না, কিন্তু অদ্রিজা সেও প্রতিজ্ঞা করেছে মৃন্ময়ের স্বাভাবিক জীবন সে ফিরিয়ে দিবে। চারিদিকে পাখিদের কলরব, হালকা বাতাসে অদ্রিজার চোখ নিভে নিভে আসছে। তখনই পেছন থেকে অদ্রিজার চুলে কেউ হাত বুলিয়ে দেয়। চমকে ঘাড় ঘুরিয়ে রাগিবকে দেখলে মিষ্টি করে হাসে। বাবা তুমি এসো, আমার পাশে দোলনায় বসো। রাগিব হাসি মুখে অদ্রিজার পাশে বসে পড়ে। একা একা কি করছিস মা? এমনি বসে আছি বাবা। আমাদের বাড়িতে থাকতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? ধুর, কি যে বলো তুমি। তোমরা যে আমায় এত এত ভালোবাসো, সেই ঋণ আমি কি করে শোধ করব বাবা? অদ্রিজার কথা শুনে নিঃশব্দে হেসে যায় রাগিব। অদ্রিমা, তুই কেক বানাতে পারিস? একবার চেষ্টা করেছি, ভালো হয়েছে বাবা। কিন্তু কেন? তোকে একটা সিক্রেট কথা বলি, কাউকে বলিস না কিন্তু। তুমি নিশ্চিন্তে বলো বাবা, আমি কাউকে বলবো না। তোর মায়ের আর 1 দিন পর জন্মদিন। সত্যি?
উত্তেজিত হয়ে। সত্যি। প্রতি বছর আমি তাকে গোপনে তার পছন্দের চুড়ি, শাড়ি, বেলি ফুলের গাজার উপহার দিই। এবার আমি চাই তুই তোর মাকে কেক বানিয়ে চমকে দিবি। তা তো অবশ্যই দিব বাবা। কেকের বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও। এবার আমি নিশ্চিত হলাম মা, আমার সঙ্গে যাবি? সন্ধ্যা হয়ে এসছে, এখন আবার কোথায় যাব বাবা? চল তোর মায়ের জন্য শাড়ি, চুড়ি, গাজরা কিনে আনি। আমার এখনো কেনা হয়নি। অবশ্যই যাব বাবা। আমি চট করে রেডি হয়ে ফটাফট তোমার সামনে হাজির হচ্ছি। কিন্তু বাবা, যদি কেউ জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি, তবে কি বলবো? বলবি আমার সাথে একটু হাঁটতে বেরিয়েছিস। ওকে বাবা। অদ্রিজা ছুটে চলে যায় তৈরি হতে। রাগিব তার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসতে থাকে। এই মেয়েটা আসার পর থেকে বাড়ি মাথায় তুলে রাখছে। অদ্রিজা দ্রুত তৈরি হয়ে নিচে নামতেই শাহানার সাথে তার দেখা হয়। কোথায় যাচ্ছিস অদ্রি? বাবার সাথে একটু হাঁটতে যাব খালামণি। তোমার কিছু লাগবে বলো। না, তুই যেখানে যাচ্ছিস যা। অদ্রিজা বিদায় নিয়ে রাগিবের সাথে গাড়ি করে বেরিয়ে যায়। অদ্রিজাকে যেতে দেখে সিক্রেট গার্ড মৃন্ময়কে ফোন করে। বস, হ্যাঁ বল। ভাবি এইমাত্র বড় সাহেবের সাথে গাড়ি করে বেরিয়েছে। আমরা কি যাব? কথাটা শুনে অবাক হয়ে যায় রাগিবের সাথে অদ্রিজা কেন বের হলো। কিছুটা ভেবে মৃন্ময় মুচকি হাসে। এই মেয়ে যা পাগল, নিশ্চয়ই রাগিবের সাথে আবার কোনো বায়না জুড়েছে। না, তোমাদের যাওয়ার দরকার নেই। আর বাবা কি আলাদা গার্ড নিয়েছে? জি বস। ওকে, তোমাদের আর যাওয়ার দরকার নেই। মৃন্ময় ফোন রেখে চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। তাকে দেখতে ভীষণ দুর্বল লাগছে। ফাহাদ তার সামনেই বসেছিল। তাকে কিছুক্ষণ পরখ করে বলে, বস, আপনার কি শরীর খারাপ লাগছে? প্রচন্ড মাথা ঘাড় ব্যথা করছে, শরীরটাও ক্লান্ত লাগছে। আপনি বরং বাড়ি চলে যান বস। মেডিসিন নিয়ে একটু ঘুম দিবেন, দেখবেন শরীরটা পুরোপুরি হয়ে যাবে। ফাহাদের কথা শুনে নিঃশব্দে হাসে মৃন্ময়। এই মুহূর্তে তার নিজেকে না ফাহাদকে সবচেয়ে বড় ডাক্তার মনে হচ্ছে। আমি বাড়ি চলে গেলে আমার কাজ সামলাবে কি? তাছাড়া আজ একটা মিশন আছে, গোডাউনের মাল সাপ্লাই দিতে হবে। সবটা তুমি সামলাতে পারবে না ফাহাদ? কি যে বলেন না বস, আমি আপনার সব কাজ সামলে নেব। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। মৃন্ময় আশ্বস্ত হয়ে চেয়ার থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার মাথায় ঘুরছে অদ্রিজার কথা। অদ্রিজা পাগলের মতো বারবার বলছে মৃন্ময় যেন সব ছেড়ে চলে আসে স্বাভাবিক জীবনে, কিন্তু তা কি আর সম্ভব? বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘুমের মেডিসিন নিয়ে মৃন্ময় শুয়ে পড়ে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। এর মাঝে এশারা যান কানে ভেসে আসছে মৃন্ময়ের। ঘুমের ওষুধ নেওয়ায় মৃন্ময়ের দু চোখ জুড়ে সঙ্গে সঙ্গে ঘুম নেমে আসে। কিছুক্ষণ পর মৃন্ময় অনুভব করে কেউ তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, কপালে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে। অদ্রিজা ভেবে মৃন্ময় পাশে থাকা অজ্ঞাত ব্যক্তিটিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। শপিং শেষে অদ্রিজা রাগিব গাড়িতে উঠতে যাবে, তার আগে অদ্রিজা লাফিয়ে বলে, বাবা চলো ফুচকা খাবো। এগুলো রাস্তার পাশে মা, এগুলো খেলে শরীর খারাপ হবে। তাছাড়া মৃন্ময় স্ট্রিট ফুড একদমই পছন্দ করে না। সে যদি জানে আমি তোমায় ফুচকা খেতে দিয়েছি, তাহলে আমার সাথে রাগারাগি করবে। ধুর বাবা, আপনার ছেলের এইসব ন্যাকামি রাখুন। আমার ইচ্ছা আপনি পূরণ করবেন, ব্যাস। অদ্রিজার পাগলামো দেখে অবশেষে রাগিব নিজেও ফুচকা খেতে রাজি হয়। খাওয়ার মাঝে অদ্রিজা রাগিবকে প্রশ্ন করেন, বাবা আপনি মাকে কেমন ভালোবাসেন? অদ্রিজার প্রশ্ন শুনে হো হো করে হেসে দেয় রাগিব। কেমন ভালোবাসি? প্রশ্নটা আমার জন্য একটু কঠিন আদ্রি মা। আমি তাকে ভালোবাসি, কিন্তু কেমন ভালোবাসি তা জানি না। আমি শুধু জানি আমি যেন তোমার মায়ের সাথে শেষ বয়সে হাতে হাত রেখে চলতে পারি, তার ভালোবাসা বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। অদ্রিজা মুগ্ধ হয়ে রাগিবের কথা শুনছে। এত ভালোবাসেন তিনি তার বউকে। নিশ্চয় মৃন্ময় তার বাবার মতো হয়েছে, ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে। কিন্তু মৃন্ময়কে কি করে ভালো করব আমি? হুট করে কথার তালে অদ্রিজা রাগিবকে প্রশ্ন করে, বাবা জীবনে যদি এমন কোনো পর্যায়ে আসে তোমার অতীতের কোনো কাজে মা খুব কষ্ট পেয়েছে বা মায়ের বিশ্বাসের অমর্যাদা হয়েছে, তখন তুমি কি করবে? ধরো মায়ের বিশ্বাস ভরসায় দাগ লেগেছে। অদ্রিজার মুখে এমন কথা শুনে ঘাবড়ে যায় রাগিব। তার চোখে মুখে আতঙ্ক এবং ভয়ের ছাপ দুটোই স্পষ্টত দেখতে পাওয়া যাচ্ছে। রাগিবের এমন একটা অতীত বর্তমান আছে যা স্বামী মা কোশ্চিনকালেও জানে না। সত্যি সত্যি কোনোদিন রাগিবের কালোবাজারি ব্যবসার কথা জানলে তখন কি হবে? নিশ্চয়ই স্বামীমা মন থেকে কষ্ট পাবে। রাগিবকে আতঙ্ক হতে দেখে অদ্রিজা অবাক হয়, তবুও সবটা স্বাভাবিক ভেবে
কথার বাঁক অন্যদিকে ঘুরিয়ে নেয়। কিছুক্ষণ পরে রাগীব অদ্রিজাকে বাড়িতে পৌঁছে দিয়ে আবার বেরিয়ে যায়। গেটের সাইডে মিন্ময়ের গাড়ি দেখে অদ্রিজা মনে মনে বলে, ডাক্তারবাবু এসছে তাহলে। দ্রুত লিভিং রুম পেরিয়ে উপরে উঠে যায়। অবাক করার বিষয় হলো বাড়িতে কেউ নেই, কারো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সার্ভেন্টকে জিজ্ঞেস করলে জানতে পারে সবাই একসাথে শপিংয়ে গেছে। অদ্রিজা গুনগুন করে গান গাইতে গাইতে তার রুমের দিকে যায়। রুমের সামনে দাঁড়ালে দরজা হালকা ফাঁক করে দেখতে পায়। দরজা খুলে রুমে ঢুকতেই মায়া মাখা হাসিটা উবে যায়। বিছানার একপাশে একসাথে শুয়ে আছে টিনা আর মৃন্ময়। ঘুমন্ত মৃন্ময় চুলে অনবরত বিলি কেটে দিচ্ছে টিনা। এই অবস্থা দেখে অদ্রিজা পাগলের মতো চিৎকার করতে থাকে। অদ্রিজা চিৎকারে হুড়মুড় করে বিছানার থেকে উঠে বসে টিনা। ও, আমি কিছু মুহূর্ত বাড়িতে ছিলাম না, তাতেই রঙ্গলীলা শুরু হয়ে গেছে বাড়িতে। বাহ বাহ। এই তুমি কখন এলে? অদ্রিজা টিনার প্রশ্নের উত্তর না দিয়ে ঘুমন্ত মৃন্ময়ের উপর হামলা শুরু করে। গায়ে থাকা টি শার্ট টেনে মৃন্ময়কে বসাতে চেষ্টা করে। ঘুমন্ত অবস্থায় হুট করে এমন হওয়াতে মৃন্ময় হকচকিয়ে যায়। অন্যদিকে ওষুধের ঝাঁজ এখনও থেকে যাওয়ায় সম্পূর্ণ চোখ খুলতে ব্যর্থ হয় সে। অদ্রিজা অনবরত মৃন্ময়ের গায়ে এলোপাতারি চড়থাপ্পড় মেরেই যাচ্ছে। মৃন্ময় পরিস্থিতি সামাল দিতে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায়। মৃন্ময়কে উঠতে দেখে টিনা দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। মৃন্ময় পিট চোখ করে চারিদিকে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। অদ্রিজা রাগের মাথায় বিছানার সাইডে থেকে টি টেবিল থেকে পানির গ্লাস নিয়ে দেয়ালের সাথে ছুঁড়ে মারে। অদ্রিজার রাগ এখন আকাশচুম্বী। হিতাহিত জ্ঞান না থাকায় বারবার তার মনে হচ্ছে মৃন্ময় তাকে ঠকাচ্ছে। যা হবার আজকেই হবে, সব শেষ আজকেই হবে। গ্লাস ভাঙার বিকট শব্দে মৃন্ময়ের কিছুটা হুঁশ আসে, তবুও অসহ্য মাথা ব্যথায় দ্রুত দুই হাতে মাথা চেপে ধরে। অদ্রিজার পাগলামো দেখে বুঝে উঠতে পারছে না হঠাৎ করে কি হলো। এমন করছো কেন? কেমন করছি আমি? কেমন করছি? আমাকে কেন ঠকালে? কিছু মুহূর্ত বাড়িতে ছিলাম না, তাতেই তুমি অন্য মেয়ে নিয়েছি। অন্য মেয়ে মানে? ও হ্যাঁ, অন্য মেয়ে কেন হবে? সে তো তোমার গার্লফ্রেন্ড। কি বলছো অদ্রিজা? খবরদার, তোর মতো বেঈমানের মুখে আমার নাম নিবি না। অদ্রিজার তুইতুকারি শুনে চমকে যায় মৃন্ময়। আবারও দুই হাত দিয়ে শক্ত করে মাথা চেপে ধরে অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। কি হয়েছে? তুমি এত রেগে গেলে কেন? রেগে গেছি কেন আপনি জানেন না? আমার সাথে ভালোবাসার মিথ্যা অভিনয় করলেন, যখন দাম দিলাম না তখন টিনার ওপর সুযোগটা খাটালেন। ছি, নির্লজ্জ বেহায়া। অদ্রিজার কথাগুলো মৃন্ময়ের এক কান দিয়ে ঢুকছে, অন্য কান দিয়ে বের হচ্ছে। এদিকে চোখ খুলে রাখাও তার জন্য কঠিন হয়ে পড়ছে। দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বারবার অদ্রিজাকে প্রতিহত করতে চায়, কিন্তু অদ্রিজার রাগের কাছে সে ব্যর্থ। অদ্রিজা, আগে কি হয়েছে আমাকে বলবে প্লিজ? মৃন্ময়ের উত্তর শুনে খেপে যায় অদ্রিজা। তার কাছে এখন সবটাই নাটক মনে হচ্ছে। নিজেকে বাঁচাতে মৃন্ময় এমন না জানার ভান করছে। রাগে অদ্রিজার শরীর রিরি করছে। এই মুহূর্তে মৃন্ময়কে বেইমান ছাড়া অন্য কিছুই মনে হচ্ছে না তার। মৃন্ময় একজন ঠক প্রতারক, তার সাথে প্রতারণা করেছে। রুমের চারিদিকে সাজানো ছোট ছোট শোপিসগুলো অদ্রিজা একে একে হাতে তুলে নেয়। মৃন্ময়কে তার দিকে এগিয়ে আসতে দেখলে একের পর এক ছুঁড়ে মারে। এর মধ্যে কয়েকটা মাটির, আবার কয়েকটা কাচের, যা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যায়। মৃন্ময় অদ্রিজার ব্যবহারে আশ্চর্য না হয়ে পারে না। যত যাই হোক, অদ্রিজা কখনো এইভাবে রেগে যায়নি। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কিন্তু তা কি? আরে এইসব ভাঙছো কেন? কি হয়েছে বলো আমায়। মৃন্ময়কে এগিয়ে আসতে দেখে আরও বেশ কয়েকটা শোপিস ছুঁড়ে মারে অদ্রিজা। বের হ, এই রুম থেকে বের হ। আমার কাছে আসবি না। প্রাণ প্রিয় টিনার কাছে যা। টিনা? নামটা উচ্চারণ করে ভ্রু কুঁচকে যায় মৃন্ময়ের। এবার কিছুটা হলেও বুঝতে পেরেছে টিনাকে নিয়ে কোনো সমস্যা। হুট করে আবারও মাথার ভিতর পিনপিনে ব্যথা শুরু হয়। মৃন্ময় দুই হাত দিয়ে মাথা চেপে অদ্রিজার উদ্দেশ্যে বলে, তোমার রাগ থামাতে আম্মুকে প্রয়োজন, কিন্তু সে কই? মৃন্ময় শামীমাকে খুঁজতে রুমের বাইরে গেলে সুযোগ বুঝে অদ্রিজা দরজা লাগিয়ে দেয়। দরজার পিঠ ঠেকিয়ে হাউমা করে কাঁদতে শুরু করে। চোখের সামনে থেকে কিছুতেই মুহূর্তের দৃশ্যটা যাচ্ছে না। অবচেতন মন বারবার একটাই কথা বলছে, মৃন্ময় কি তাকে ঠকালো? অপরদিকে অদ্রিজাকে দরজা লাগাতে দেখে মৃন্ময়ের ভয় আরও দ্বিগুণ বেড়ে যায়। 2-3 বার দরজায় করাঘাত করলেও লাভ হয় না। কান্নার শব্দ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না ভিতর থেকে। মৃন্ময়ের রুমের কিছু দূর বাইরে কয়েকজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে। মৃন্ময় তাদের দিকে তাকিয়ে বলে, মা কোথায়? আর মিমিয়া এখনো আসেনি তারা? না স্যার। উত্তর শুনে মৃন্ময় দীর্ঘ একটা শ্বাস ছাড়ে। মাথাটা বড্ড হ্যাং হয়ে আছে, কাজ করছে না। এই মুহূর্তে একটা কড়া কফি প্রয়োজন। যে ভাবা সেই কাজ। সার্ভেন্টদের কফি আনার নির্দেশ দিয়ে আবারও রুমের দরজায় করাঘাত করতে থাকে। কান্নার গতি কিছুটা কমে গেছে, এখন শুধু ফোপাতে থাকে। একের পর এক হেঁচকি দিয়েই যাচ্ছে। বিছানার সামনের মেঝেতে বসে মৃন্ময়ের ঘুমিয়ে থাকা সেই স্থানের দিকে তাকিয়ে থাকে।
হুট করে একটানে বিছানার চাদরটা ছুঁড়ে মারে, আবারও হু হু করে কাঁদতে শুরু করে। সবকিছু তার ওলটপালট লাগছে। 2 হাত ভর্তি রেশমি চুরির দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি দেয়। এই চুড়িগুলো মৃন্ময় কিনে দিয়েছিল, একদিন যত্ন সহকারে তাকে পরিয়ে দিয়েছিল। তখন ছিল ভালোবাসার বিশ্বাস, কিন্তু এখন কিচ্ছু নেই। মেঝেতে থাকা টাইলসের সাথে 2 হাতে প্রহার করে আদ্রিজা, সঙ্গে সঙ্গে কাচের চুড়িগুলো ভেঙে ছিটকে যায়। কিছু চুড়ি হাতে ঢুকে রক্ত বের হতে থাকে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই অদ্রিজার। আবারও রাগের তেজে কান্না আসছে তার। কান্না থামাতে ডান হাতে দাঁত দিয়ে কামড়ে ধরে, নিজের গলায় মুখে নখ দিয়ে অনবরত আঁচড় দিতে থাকে, কিন্তু রাগ জেদ কান্না কোনোটাই কমছে না। সারা রুম জুড়ে পায়চারি করে সামনে যা পেয়েছে ইচ্ছে মতো ভেঙেছে, কিন্তু রাগের কমেনি। সিলিংয়ের দিকে তাকে 2-3 বার সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সাহসে জোর খাটাতে পারেনি। হুট করেই চোখে পড়ে টি টেবিলের উপর ঘুমের ওষুধের একটা পাতা। সেখান থেকে ওষুধ নিয়ে বোতল থেকে মুখ ভর্তি পানি পান করে মেঝেতে বসে বিছানায় মাথাটা রাখে। এখনও সে হেঁচকি তুলে কাঁদছে। কান্নার গতিতে অস্পষ্ট স্বরে একটা কথাই বেরিয়ে আসছে, আমাকে কেন ঠকালে মৃন্ময়? কফিটা পান করে কিছুটা হলেও স্বাভাবিক হয় মৃন্ময়। রুমের ভেতর থেকে তেমন কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। মৃন্ময় ভেবেই নিয়েছে হয়তো অদ্রিজার রাগ কমেছে, কিন্তু কি নিয়ে এত রাগারাগি সেটার কারণ জানা ছাড়া ক্ষান্ত হবে না সে। স্টাডি রুমের আলমারি থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে দরজাটা খুলে চমকে যায় সে। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে, অদ্রিজান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।